নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি সামান্তাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে একটু আলোচনা যাওয়ার আগে আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে লিখেছেন, আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজকে এসে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। আপনি গতকালকে আরেকটি কথা বলেছেন, আমি সেটি উল্লেখ করতে চাই। জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা ৩০ মিনিটে এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো। এর আগে আপনি আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। যেটি নিয়ে আসলে গত দুদিন ধরেই আলোচনা হচ্ছে। আপনি বলছেন কঠিন মূল্য চুকাতে হতে পারে, আরেকটি বলছেন মানে এনসিপির সঙ্গে আসলে জামায়াতের কোনো ভাবে যায় না। এনসিপি কি আমরা দেখছি যে গত দুদিন ধরেই বিভিন্ন নেতা কর্মীদের পদত্যাগ দেখছি, বা নির্বাচনকালীন দায়িত্ব থেকে অনেকে সরে দাঁড়াচ্ছেন যে তারা আসলে কাজ করবেন না। আপনি আসলে এই মুহূর্তে কি ভাবছেন? এনসিপি কি ভাঙছে, নাকি আসলে কি ভাবছেন আসলে আপনারা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এই টিভির সকল দর্শক শুভানুধ্যায়ী কলাকুশলী যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন তাকেও সালাম ও শুভেচ্ছা। আসলে দেশ একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এনসিপি গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে রাখা এবং তার কাজগুলোকে ধরে রাখার একটি প্ল্যাটফর্ম। তার রাজনৈতিক দল হয়ে ওঠাটা এটা ঐকমত্য কমিশনের একটা বাস্তবতা ছিল, যে ঐকমত্য কমিশনে আসলে রাজনৈতিক দল ছাড়া কেউ বসবে না। সো যদি সংস্কারকে আমরা চালিয়ে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আসলে একটা রাজনৈতিক দল গঠন প্রয়োজন। এছাড়াও আপনি জানেন যে বিভিন্ন সময় আসলে রাজনৈতিক দল ব্যতীত অন্য কাউকেই গ্রহণযোগ্য মতামত দানকারী ব্যক্তি হিসেবে বা গোষ্ঠী হিসেবে ধরে নেওয়া হয় না অফিসিয়ালি। এখন আমরা দেখছেন যে বাংলাদেশে এখন আর সংস্কারের আলাপটা কিন্তু নাই। মানে সংস্কার সনদ যে বিষয়গুলো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো এখন আর নাই। এমত অবস্থায় এটার নামটা, আমরা যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেই নামটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু অ্যাকচুয়ালি যদি সনদের জায়গা অনুযায়ী আমি দেখি তাহলে এটা কিন্তু সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, কিন্তু কেউ এই নামটা বলছে না। নির্বাচন কমিশনও এটাকে এই নাম হিসেবে এটাকে কিন্তু ব্র্যান্ডিংগুলো যাচ্ছে না। পরিষ্কারভাবে সংস্কার এবং বাংলাদেশের পরিবর্তনকে মাঠ থেকে বোল্ড আউট করা হয়েছে। এবং এখানে কারা বোল্ড আউট করেছে আসলে? এটা আমার কাছে মনে হয় যে যেটা হাদির গায়ে বুলেটটা লাগা, এটা বাংলাদেশের যে রাজনৈতিক মোড় বা বাক পরিবর্তন, সেটার একটা ঘটনা ঘটেছে। যেমন এখানে আমাদের মূল ইস্যু ছিল সংস্কার, কিভাবে দলগুলো নিজেদের ভিতরে সংস্কার নিয়ে আলাপ করবে, নির্বাচনে আসলে গণভোট কিভাবে হবে, এই জিনিসগুলো ছিল আলাপের বিষয়বস্তু। এবং সেগুলা একটা পর্যায়ে কিন্তু এগোচ্ছিল। কিন্তু যখন আসলে শহীদ হাদির গায়ে বুলেটটা লাগে, মাথায় বুলেটটা লাগে, সেই মুহূর্তে আসলে যতই রেটরিক ব্যবহার করি না কেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শহীদ হাদি আসলে বাংলাদেশের রাজনীতিতে ওই পিভটাল পয়েন্টটাতে ছিল। এবং তার গায়ে বুলেটটা লাগার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনীতি, সেটা অফিসিয়ালি সংস্কার থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, ভারত বিরোধিতা, এটার যে ট্রানজিশন, এই ট্রানজিশনে এসে উপনীত হয়েছে। এখন এখানে এসে মানে এই যে জামাত এবং এনসিপির জোট, এক্ষেত্রেও কিন্তু গতকাল আমরা প্রেস কনফারেন্সে দেখলাম জনাব নাহিদ ইসলাম বক্তব্যে বলেছেন যে তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে সকল জুলাই বিপ্লবী এক ধরনের প্রাণের শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি একদম কোট করছি না, রিফ্রেজ করেছি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে তার মৃত্যুর মধ্য দিয়ে নানান দলের নানান পর্যায়ে যে ডিসিশন যে পরিবর্তন হচ্ছে, এটাকে তো একটা ইঙ্গিত পাওয়া যায়। যদিও আমি এটা মনে করি যে এই বক্তব্যের আসলে এটা কোনো এইভাবে করে একটা দলের ডিসিশন নেওয়া যায় না। হ্যাঁ,
এবং এইটা আসলে এইটা আমার কাছে মনে হয় যে এর পূর্বেও ওনার নানান বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে উনি পুরোটা প্রকাশ করছেন না। মানে আপনারাও তাহলে দেখেছেন। ডিসিশনগুলো আসলে কিভাবে হচ্ছে? আপনি বলছেন যে এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই সিদ্ধান্তগুলো আসলে কিভাবে হয়ে যাচ্ছে? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমাদের এই যে দলের যে আমি জোট গঠনের সিদ্ধান্তটা, এটা আমাদের একটা নির্বাহী কমিটির মধ্য দিয়ে হয়েছে, সেখানে সর্বসম্মতিক্রমেই হয়েছে। এবং সর্বসম্মতিক্রমে মানে আমি বলতেছি মেজরিটি, জি। মেজরিটির বক্তব্য, এটা সর্বসম্মতিক্রমে না, যারা উপস্থিত ছিলেন তাদের 114 মধ্যে জনের একটি তালিকা না না দেখেছি না আমি। না না, ওইটা না, মানে এটার একদম আগের যে পর্যায়টা ছিল সেখানে, এটি আরো আগের পেছনের হ্যাঁ কথা এটা বলছেন। পেছনের কথা। এবং নির্বাহী কমিটির মধ্যে যারা আছেন তাদের মধ্যে তারা যারা সেদিন উপস্থিত ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মনে করেন জামাতের সাথে যাওয়া উচিত। এটা হচ্ছে আমার একদম যদি এক্স্যাক্ট কি হয়েছে সেটা। সো আমার কাছে মনে হয় যে এখানে নানান ধরনের মানুষ আছে নির্বাহী কমিটির মধ্য দিয়ে যদি একটা সিদ্ধান্ত, যদিও আমি মনে করি যে পার্টির যদি মূলগত পলিসির জায়গা থেকে, যেখানে আমরা ছিলাম যে একক এবং স্বতন্ত্র নির্বাচন, এটা কিন্তু পার্টির আহ্বায়ক বারবার বলেছেন এবং আমাদের পলিসিও এটাই ছিল। এবং আমি নিজে একাধিক টকশোতে, এবং এটা ভাইরাল টকশো হয়েছে, যে 300 আসনে আমরা অবিচল থাকব। এখন কিন্তু আমি মিথ্যাবাদী এই মুহূর্তে, এবং এক স্বতন্ত্র নির্বাচন ছাড়া আমরা কোনো কিছু ভাবছি না। জোট আমরা করব না, করলে তো বলতাম। এটা চ্যানেল 24-এর একটা টকশো, এবং ওইটা প্রায় ভাইরাল। সো এই যে ক্লিপটা রয়ে গেল ইতিহাসে, আমি কিন্তু এখন মিথ্যাবাদী। সো এইরকম অসংখ্যবার মানে আহ্বায়ক সাহেব নিজে বলেছেন যে 300 আসনে প্রার্থী দেবেন এবং স্বতন্ত্র ইলেকশন করবেন। এটাই হচ্ছে পার্টির পলিসি। যখন আপনি মূলগত এই জিনিসটা পরিবর্তন করবেন, তখন আসলে নির্বাহী কমিটির মধ্য দিয়ে এটা ডিসিশন নেওয়া ঠিক না, উচিত না বলবো না, ঠিক না। আমি বলবো যে এটা একটা জেনারেল বডির বিষয়, এটা হচ্ছে পুরো পার্টির মূলগত ডিসিশনের বিষয়। তারপরে 3 দলীয় জোটের যেটা আমাদের গণতান্ত্রিক সংস্কার জোট নামে যেটা পরিচয় পাচ্ছিল, সেই জোটে যেদিন আত্মপ্রকাশ ঘটে, সেই আত্মপ্রকাশের দিন যা যা বক্তব্য এসেছিল, সেই বক্তব্য কোনোটাই আমার পার্টি ফলো আপ করে নাই। এবং ও যেটা বক্তব্য পরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাছ থেকে শুনলাম, ওই পার্টির অফিসিয়াল মন্তব্য আমি জানি না, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে যে তাদের সাথে না জানিয়েই, আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানিয়েই জামাতের সাথে সিট নেগোসিয়েশন করা হয়েছে। এনসিপি আসলে যে কথাগুলো বলছেন আপনি, যে নীতি নির্ধারণী বিষয়গুলো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো, এগুলো আসলে কিভাবে হয়? এটি কি আসলে দলীয় ফোরামে আলোচনা হয়, নাকি আসলে যে যার মতন করে আলাদা আলাদাভাবে সিদ্ধান্তগুলো নেন? আচ্ছা, প্রথমত এখানে আমাদের 3টা বডি আছে। একটা হচ্ছে রাজনৈতিক পর্ষদ, আর একটা হচ্ছে নির্বাহী কমিটি। আপনি সেখানে আছেন রাজনৈতিক পর্ষদের? রাজনৈতিক পর্ষদে আমি এখন আর অফিসিয়ালি নেই, মানে আমি আমার রাজনৈতিক পর্ষদ থেকে আমার রিজাইন লেটার প্রোভাইড করা আছে। আরেকটা হচ্ছে নির্বাহী কমিটি, আর একটা হচ্ছে জেনারেল বডি। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আপনি রাজনৈতিক পর্ষদ থেকে সরে আসলেন কেন? এটা আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল, এই কারণে আমি সরে আসছি। আর রাজনৈতিক পর্ষদের যারা আছেন তারা আসলে সিদ্ধান্তটা নিয়ে থাকেন মানে ইউজুয়ালি। কিন্তু আবার ধরেন আপনি এটা জানেন যে মানে দলের যে মূলগত বিষয়, একদম যেই দিকে একদম খুবই কোর কিছু পলিটিক্যাল সিদ্ধান্তের ব্যাপার, ওইটা কিন্তু আসলে আহ্বায়ক সদস্য সচিব নেন। কারণ ফর্মালি আহ্বায়ক হচ্ছে মানে যে কনভেনিং কমিটিতে আহ্বায়কই আসলে সর্বেসর্বা থাকেন ইউজুয়ালি, কারণ উনি আহ্বান করছেন এবং উনি গুছাচ্ছেন পুরোটা। সো আহ্বায়ক সদস্য সচিব আসলে এখানে ওই একদম কোর যে প্রিন্সিপালগত জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকেন আর কি। আমাদের স্ট্রাকচারটা এমন। সো আমার মনে হয় জোটের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সেটা তারা, এবং এটা অনেক বেশি আমাদের দেখবেন যে আমরা যাই করি সেটা আসলে পত্রিকায় চলে আসে। কিভাবে আসে এটা আমরা তো এতটা ভালো বলতে পারতেছি না। রাজ্জাকি ভাইয়ের কাছে আসবো আমি। যদি এনসিপি নিয়ে কথা হচ্ছে, আমি সামান্তার কাছে আর বেশ কয়েকটি প্রশ্ন আমি করতে চাই। আমরা দেখেছি যে আপনার সহকর্মী, একসময় সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, তারা দল ছেড়ে চলে গেছে। আপনিও একসময় মানে আমরা যা দেখেছি, আমরা এই দলটির গঠন শুরু থেকে এখন পর্যন্ত আপনি আছেন, মানে এটার ভবিষ্যৎ আসলে কি দেখেন, বা আপনার সহকর্মীদের চলে যাওয়া এই বিষয়গুলোকে আপনাকে কিভাবে দেখেন? প্রথমত ডক্টর তাসনিম জারা এবং ডক্টর তাজনুবা জাবিন দুজনেই আমার রাজনৈতিক সহযোদ্ধা। দীর্ঘ 1.5 বছর আমরা একসাথে লড়াইটা করেছি। আর ওনারা এই পার্টির ফাউন্ডার মেম্বার, অ্যাজ এম আই। আমার খুবই মানে এটা মন থেকে আমি আসলে আহত, ওনাদের যে চলে যাওয়াটা, এটা আমি আসলে মেনে নিতে পারি নাই। এবং ওনাদের চলে যাওয়াটা সবসময় আমাকে চলে যাওয়ার জন্য উৎসাহিত করছে প্রত্যেক মুহূর্তেই। কিন্তু আমি আসলে এই পার্টিটা একটা মধ্যমপন্থী প্রমিস নিয়ে এসেছে। মধ্যমপন্থা কখনো ওভারনাইট হয় না। মধ্যমপন্থা হচ্ছে
আপনি ডানপন্থী বামপন্থী অন্যান্য সকল পন্থীকে একসাথে করবে এবং তারা আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি কখনোই মনে করি নাই আমি এসে এখানে মধ্যমপন্থার রাজনীতি করতে পারবো, সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি এই পার্টিতে আসিনি। আমি মনে করি যে এটার একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ঘটবে সবসময়। এবং সেই যে আর্গুমেন্টটা, আমি এমনিতে একটু আর্গুমেন্ট, এই যে ইন্টেলেকচুয়াল যে আর্গুমেন্ট, এগুলো তো আমি এমনিতেও মনে করি যে এটা আমার জন্য ভালো। সো আমি এটার এক্সপেক্ট করি এসেছি। সো এখন ওনাদের চলে যাওয়াটা কিন্তু আসলে আমাদের পার্টির যে মধ্যমপন্থী অবস্থান, সেইটার থেকে এটাকে একটা রাইটের দিকে নিয়ে যাওয়া, একটা ডানপন্থী অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি যে পার্টির যে ইন্টারনাল স্ট্রাকচার আছে, এইখানে আসলে যারা তর্ক এখনো করতে চান, যারা সমালোচনা করতে চান, এটার একটা স্পেস থাকা উচিত পার্টিতে। যদি এটা না থাকে তাহলে এই পার্টিটার যে ভবিষ্যৎ, সেটা ভালো ভবিষ্যৎ হয়ে উঠবে না। তবে আশাবাদ রাখতে চাচ্ছি এখনো। এবং আমি যদি আমার যে সহযোদ্ধা দুজন চলে গেছেন, তাদেরকে যদি এই জার্নিতে পাশে পেতাম, আমি আরেকটু শক্তিশালী বোধ করতাম নিজে। এটা দুঃখজনক যে তাদেরকে আমি সাথে পাচ্ছি না এখন। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি আবহানা রাজ্জাকের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই সব কিছু দেখছেন, একজন নিরপেক্ষ অবজারভার হিসেবে কোনো কিছু আপনার চোখ এড়ায় না। আপনি কি মনে করছেন আসলে এই পরিস্থিতিতে নতুন রাজনীতিকের কথা বলছিলেন, যে ডানপন্থার রাজনীতির উত্থানের কথা বলছিলেন, এনসিপির অবস্থান কথা বলছিলেন, আপনি কিভাবে দেখছেন আসলে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তির উত্থান কত দূর, বা আসলে আদৌ কি সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক ইটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। ইনফ্যাক্ট আপনি ধরেন যে এই এনসিপির যারা প্রথম শ্রেণীর নেতা বা নেত্রী, তার ভিতরে এই সামান্ত শারমিন একজন অন্যতম নেত্রী, আমি বলবো, শ্রদ্ধা রেখে বলছি। তাদের অনেক কথা আছে জামাত বিরোধী। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য আছে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছিল জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, এটা, এবং জামাতের বিচারের দাবিও করেছেন। হ্যাঁ, আপনাদের মনে এক অন্তরে আর এক, এটা বলেছে নাসিরুদ্দিন। আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন, সেটা বলেছে। তারপরে জামাতের কার্যক্রম এরশাদের মতো, এটা বলছে সার্জিস। জামাত আর সামন্ত মনেই আছে কি বলছে, বিরুদ্ধেই বলছে। আবার কেউ বলছেন যে জামাত কি কোনো ইসলামী দল, তা সঠিকভাবে জানি না এবং মনেও করি না, এটা হাসনাত আবদুল্লাহ বলেছে। ইসলামী দল যদি মন না করে সেটা তার ব্যাখ্যা, ওটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, বাট আলটিমেটলি এটা তার বিরুদ্ধে যায়, মানে জামাতের বিরুদ্ধে যায়। আবার জামাত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন, সরোয়ার তুষার বলেছে। জামাত ইসলামীর পিয়ার পদ্ধতি আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এটা বলছে নাহিদ ইসলাম, ওনাদের আহ্বায়ক। মানে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই না যে তাদেরকে আমি এখন বলবো তোমরা জামাতে বা আপনারা জামাতে কেন যোগ দিছেন, জামাতে এইগুলি বলে তারপরে আপনি যোগ দিছেন কেন, এটা বলার জন্য আমি বলি নাই। এবং এটা নিয়ে যদি কেউ নিন্দা করে, অনেকেই করতে পারে, আমি মনে করি তাদের রাইট নেই, অ্যাটলিস্ট পলিটিক্যাল লিডার যারা, কারণ তারা যত 53 বছর যাবত একটা বৃক্ষরোপণ করে গেছে, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং একজন রাজনীতিবিদ সে তার ইচ্ছা মতো করবে যখন যেটা মনে করবে। পাশাপাশি জামাতকে যদি আমি রাজাকার হিসেবে চিহ্নিত করি, যদিও আমি সম্প্রতিকালে 53 বছরের ইতিহাস, বিশেষ করে এরশাদ পতন থেকে শুরু করলে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের দ্বিদলীয় রাজনীতি আমরা যেটা দেখে আসছি, কারো কোনো রাইটই নাই জামাতকে রাজাকার বলার। এই কারণে বলার রাইট নেই, আমি জামাত রাজাকার কি রাজাকার না, আবার যদি রাজাকার বলেন তাহলে তাদের বিচারও করছে, কিন্তু আমি রাইট নেই বলি কোন অর্থে? আপনারা তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন, আপনারা তাদেরকে নিয়ে মন্ত্রী বানিয়েছেন, তারপর আপনি কেন এটা বলবেন? সাইলেন্ট থাকা উত্তম। এখন আসেন, আপনি এনসিপির এরা জামায়াত কখনো বন্ধু হয়ে যায়, কখনো শত্রু হয়ে যায়, এটা কেন? মানে যার যখন প্রয়োজন আপনি যেটা বলছেন। এটার কারণ হচ্ছে রাজনৈতিক আদর্শ যদি আপনার না থাকে, আপনার শুধুই ক্ষমতায় যেতে হবে, আর শুধুই ক্ষমতায় যাওয়ার মানেটাই হচ্ছে অন্যভাবে লাভজনক। আমি আবারও বলছি, অন্যভাবে লাভজনক, এবং সেটাকে আপনি ফাইনালি যখন আপনার বন্ধু হচ্ছে তখন তিনি রাজাকার থাকেন না, গায়ে থেকে তখন গায়ে থেকে ঘ্রাণ পান, ঘ্রাণ যখন বন্ধু হন তখন
যখন যখন প্রয়োজন হয় না তখন আপনি গন্ধ পাচ্ছেন, মানে এই যে দ্বিচারিতা, এইটা আপনি শুনেন। এখনো তো দলীয় প্রভাব থাকে, বড় দল থাকে, সাধারণরা কিছু করতে পারে না, বলতে পারে না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন দীর্ঘ 15 বছর যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবাই করেছে দাবি করি, অথচ সবাই দাবি করা সত্ত্বেও কিন্তু কিছুই হয় না। ইনফ্যাক্ট 5ই আগস্ট যেখানে আমরা ছিলাম ঠিক সেই অবস্থায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। মানে সংবিধান কোনটা বলবেন? পুরনোটা। অথচ পুরনোটার ধারে কাছ দিয়ে আপনি নাই। ওই সংবিধানে কোনো নিয়মই ফেব্রুয়ারি 2026 নির্বাচন হয় না। তা সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ এখন যেহেতু নির্বাচনের ট্রেন্ডটা চলছে, আজকে অলরেডি নমিনেশন পেপার জমা দিয়েছেন, বিভিন্ন দল জমা দিয়েছেন, সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না। বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সম্পূর্ণ বেআইনি কায়দায় একটা নির্বাচন হতে যাচ্ছে। এবং আপনি যদি বেআইনি কায়দায় নির্বাচন হতে যাচ্ছে আপনি বলছেন? আমি আপনি কোন বিধানে করছেন বলতে হবে তো আপনাকে। আপনি তো বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধানের অধীনে করছে। সেটা তো রাজনীতিবিদরা এখনো বলেননি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। এটাকে আদৌ বলছেন? বলেননি। ওনারা একদিকে নির্বাচন চান, আরেকদিকে একটা বৈধতা দিতে চান না। মানে আপনি কোন প্রক্রিয়ায় যাচ্ছেন বিষয়গুলো। আবার যদি ওনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে, তাহলে ওনার 72-এর নিয়ে, যেটা নিয়ে আমি একটা ক্যাপিটাল বানায় রাখছি, আমার ওটা নষ্ট হয়ে যায়, মানে 72 সংবিধানে অস্বীকার করা হয়, এরকম একটা ভাব। কিন্তু একবারও ভাবেন না যে সময়ের দাবিতে সব কিছুর পরিবর্তন হয়, স্ট্রাকচার ঠিক থাকে। যেমন আপনি এই যে স্ট্রাকচারের উপরে একটা বিল্ডিং হয়, এটার স্টাইল ডিজাইন কিন্তু চেঞ্জ করা যায়, স্ট্রাকচার ঠিক রেখে। আপনি এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন যে আইনগত ভিত্তি নিয়ে। ইয়েস, আইনগত ভিত্তি আমি প্রশ্ন তুলছি। তাহলে নির্বাচনের পরে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে যেটা আইনগত ভিত্তি। চ্যালেঞ্জ করলে কিছু হবে না এখানে। আপনি চ্যালেঞ্জ করলে কিছু হবে না। আপনি এই যে নির্বাচনটা যেভাবে হতে যাচ্ছে, সেটা কি কেয়ার করতেছে কে? হু ইজ কেয়ারিং ইট? কে কেয়ার করছে? আপনি একদিকে যখন একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে যায় প্রশ্ন করার কারণে, আপনি একদিকে যখন গানম্যান দিচ্ছেন, তার মানে কি? গানম্যান দেওয়ার মানে হচ্ছে সে নিরাপদ না। নিরাপদ না মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে না। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে হাদি নিহত হইল, সে একজন ক্যান্ডিডেট। তারপরে চট্টগ্রামের 8-এ বিএনপির ক্যান্ডিডেট গুলি মারা হয়েছে। তারপরে আপনি যদি ধরেন এখন পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার হয় নাই, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি সব কিছু আবার উল্টা দিকে অস্ত্র বরাদ্দ দিচ্ছেন, যে নিজের অনিরাপদ মনে করে তাহলে অস্ত্র নেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? সব কিছু কী চিত্র দেয় বলেন? আপনি হাদির ব্রেইন অপারেশন করতে পারলেন না। গ্রাউন্ড কি ছিল জানেন? গ্রাউন্ড ছিল বডি স্টেবল না। এটা জানেন তো? তাকে সিঙ্গাপুরে যখন নিল, তার ব্রেইনে অপারেশন করার কথা, বডি স্টেবল হয় নাই বিধায় অপারেশনটা করতে পারে নাই। তার মানে বডিটাকে যদি প্লেইং ফিল্ড ধরেন আর মাথাটাকে যদি নির্বাচন ধরেন, তাহলে বডি স্টেবল না হইলে অপারেশন করা যায় না। একইভাবে মাঠ ঠিক না হইলে নির্বাচন করা যায় না। অথচ আমরা শুনছি এর আগে একে অপরকে বলতেছে নির্বাচন প্রশাসন ওদের কথায় চলে, আর এক পক্ষ বলে প্রশাসন এদের কথায় চলে। তাহলে প্রশাসন কেউ না কেউর কথায় যদি চলে, তাহলে তো ফিল্ডটা ঠিক নাই। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন বলা হচ্ছে যে এই যে এনসিপির যারা জামাতে যোগ দিছে, সঠিক ব্যাঠিক তাদের ব্যাপার, তারা রাজনীতিবিদ, আমার সামনে আছে সে। কিন্তু আমি প্রশ্ন আমার অন্য জায়গায়। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলতে যে কার্ডটা চালাইতো, এটা চালানো কঠিন অপরাধ। কেন অপরাধ? আমি 2জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার কথা যদি বলি, তারা কারা? একজন মেজর আখতারুজ্জামান, তার দীর্ঘদিন যে রাজনীতির কেরিয়ার, সে কোথায় যোগ দিছে? জামাত। এলডিপির কর্নেল অলি, তার মতো একজন মানুষ হয়? উনি মুক্তিযোদ্ধা, উনি যোগ দিলেন কোথায়? জামাতে। তার মানে কি? মেজর আখতারুজ্জামানের 5 বার বহিষ্কার করা হয়েছে, 5 বার আবার ফেরত নেওয়া হয়েছে। তার মানে কি? সে যোগ দিছে জামাতে। এলডিপির অলি সাহেব দীর্ঘ কেরিয়ার, জিয়াউর রহমান সাহেবের সাথে সহযোদ্ধা ছিলেন উনি। ওনার অ্যাকশন, ওনার সব কিছুতে মনে হয়েছে যে বিএনপিকে সে মনে প্রাণে ভালোবাসে। আমার সাথে তার কথা হয়নি, কারণ নাহলে দীর্ঘ এতদিন থাকেনি। উনি এসে যোগ দিলেন, তার মানে কি? এখন আপনি এই কর্নেল অলি কি রাজাকার? মেজর আখতারুজ্জামানকে আপনি কি রাজাকার বলবেন, নাকি জামাতের মুক্তিযোদ্ধা বলবেন? কারণ সব তো এক জায়গায় মিক্সড হচ্ছে।
জুলাই চেতনার এরা ধারণ করে, এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে যে ওরা জুলাই চেতনা ধারণ করে কি করে না? এদের ব্যাপারে কোনো ডাউট নাই। আমি করি কি করি না আমার ডাউট থাকতে পারে আপনার, এদের ব্যাপারে ডাউট নাই। তাহলে জুলাই চেতনা যারা ধারণ করে, কারা সবচেয়ে বেশি এই জুলাই চেতনার বিরোধী? তারা হলো আওয়ামী লীগ। কারণ এই জুলাই চেতনার নামে তাদেরকে সরায় দেওয়া হয়েছে। সেই আওয়ামী লীগও কিন্তু, আওয়ামী লীগের অনেক লোক নেতাকর্মী কিন্তু কোনো না কোনো দলে যোগ দিচ্ছে, আমরা জানি। তো আপনি যে দলে আওয়ামী লীগের ঠাঁই হবে, সেই দলে তো এনসিপির লোকের ঠাঁই হওয়ার কথা না। সেই বিতর্কে আমি যাচ্ছি না। বিতর্কটা হইলে এই, জামাতকে আমরা এখন কি বলবো? আওয়ামী লীগের ঠাঁই আসলে কোথায় নেই? কোন দলে আপনি দেখছেন বা দেখছেন না? নাই কোন দলে, সেটার আরেকটা প্রশ্ন। আপনি যেমন ধরেন, এই যে জুলাই অভ্যুত্থানটা হইল, সেখানে নাকি ছাত্রলীগেরও কিছু লোক অথবা জামাত শিবিরের কিছু লোক ছাত্রলীগ পরিচয়ে লুকাইছিল, আবার ছাত্রলীগ পরিচয়ে লুকিয়েছে, আবার ছাত্রলীগেরও কিছু শিবির পরিচয়ে লুকাইছিল, যারা এই আন্দোলনগুলো করেছে। সময়ের ব্যবধানে বিষয়টা প্রমাণিত হয়েছে বা ওপেন হয়েছে। আমার বক্তব্যটা হইলে, এখন বাংলাদেশে এখন আপনি কাকে স্বাধীনতার পক্ষের বলবেন, কাকে স্বাধীনতার বিপক্ষের বলবেন? এক। আর স্বাধীনতা যদি আপনি ধরেন ৭১ সালকে, আমরা কিন্তু সবাই পরিষ্কার একটা কথা বলতে চাই, ৭১-এর পরের এক্সটেনশন হলো ২৪। কারণ ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ কখনো স্টেবল হয় নাই পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, বরং দমায়ে রাখা হয়েছে, সবসময় দমায়ে রাখছে। যে যখন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে যাওয়া যাবে না, বক্তব্যে যাওয়া যাবে না। ফাইনালি যিনি টানা 14-15 বছর দমায়ে রাখলেন, সেখানে একটা বিস্ফোরণ হইল। সেই বিস্ফোরণ মানে কিন্তু এই না যে এটা নতুন কোনো চেতনার কথা বলছি। ওই যে ৭১ সালের পর থেকে যেভাবে রোলিং করে আসছিল, সেটা বিতাড়িত হওয়া প্রয়োজন ছিল এবং সবাই সেই বিতরণটা চাচ্ছিলেনও। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা এই বিতরণটা করলো, এই বাংলাদেশে 3টা দলের কথা বলি, আমি নাম বলবো না, সবাই বুঝে নেবেন, আপনি আমাকে সেকেন্ড কোশ্চেন করেন না। বাংলাদেশে একটা দল আছে নেতা এবং কর্মী নির্ভর, নেতা কর্মী নির্ভর, আর একটা দল হল সমর্থক নির্ভর, আর একটা হলো ক্যাডার নির্ভর। এই সমর্থক নির্ভর যে দল, তাদের কিন্তু সমর্থক আছে, নেতাকর্মী ওই রেটে নাই। কারণ এই দলটা যখন তৈরি হয়েছে, তার বহু আগে আওয়ামী লীগ তৈরি হয়েছে। তাহলে এই দলে আসছে কারা? বিভিন্ন জায়গা থেকে এসে সমর্থক গোষ্ঠী আছে। আর সমর্থক গোষ্ঠী থাকলে তাকে আপনি আন্দোলন জোরালো তারা করতে পারে না, যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ 15 বছর রাজত্ব করছে। আর ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করেন, তাদেরকে সব দলেরই লাগে। এরশাদ বিরোধী আন্দোলনেও ক্যাডার ভিত্তিক লাগছে। কেন লাগে? ক্যাডার ভিত্তিক রাজনীতি সব রাজনীতির দলে কেন লাগে? এই তো ক্যাডার লাগে কেন, সেই জবাব তারা দিবে, কারণ তারা নিচ্ছে। আবার এই ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নিয়ে মন্ত্রীও বানাইছে। তার মানে কি, ক্যাডার ভিত্তিকরে সবাই লাগে। আর নেতাকর্মী ভিত্তিক রাজনৈতিক দলদের সবল হয় কিভাবে দেখেন, 16 বছর রাজত্ব করার পর তাদেরকে সরাইয়া দেওয়ার 17 মাসের মাথায় কিন্তু ওই রাজনৈতিক দলের আন্দোলন, বক্তব্য আমরা খণ্ড খণ্ড পাই, মিছিলও পাই। আর যারা সমর্থক নির্ভর, তাদের অবস্থান থাকা সত্ত্বেও 15 বছর কিন্তু ওই আওয়ামী লীগ রাজত্ব করছে। এই সব জিনিস চিন্তা করলে ফাইনালি আমরা আজকে যে জায়গাটা আসলাম, যে এই কি বলে, জামাতরে এলডিপিকে আশ্রয় দিয়ে, এনসিপিকে আশ্রয় দিয়ে, এলডিপিকে আশ্রয় দিয়ে কনফার্ম করছে যে তাদের ভিতরে মুক্তিযুদ্ধ আছে এবং মুক্তিযোদ্ধারাও তাদেরকে সমর্থন করতেছে। প্লাস পাশাপাশি এই মুক্তিযোদ্ধারা, যা বিশেষ করে আখতারুজ্জামান যদি ধরেন, আর আপনার নাম কি বললাম, এলডিপির অলি সাহেব, তাহলে তারা মুক্তিযোদ্ধার পক্ষের চেতনা যে দলটা ধারণ করতেছে, সেখানে তারা থাকতে পারেনি। অথচ এই দুজনও মুক্তিযোদ্ধা, তারা চলে আসছে জামাতের এখানে। এখন এইটার ব্যাখ্যা তারা দেবে, কিন্তু আমি দেখতেছি জামাত এখন মুক্তিযোদ্ধারে আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধা সেখানে আশ্রয় নিতে যায়। সুতরাং এখানে একটা বার্তা কিন্তু তারা দিচ্ছে। আর দ্বিতীয়টা হইল, জামাত আরেকটা জিনিস প্রমাণ করলো, এনসিপিকে আশ্রয় দিয়ে, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, এনসিপি যেহেতু জুলাই চেতনা ধারণ করে, সুতরাং জুলাই চেতনা ধারণ যারা করে তাদেরকে শেল্টার দেওয়ার মানে হচ্ছে যে জুলাই চেতনাটাকে, জুলাই আন্দোলন বা চেতনাধারী যারা, তাদেরকে তারা সমর্থন করছে বলে বুঝাচ্ছে। এবং এটা একটা দেশবাসীর কাছে বার্তা যাবে, নতুন জেনারেশনের কাছে একটা বার্তা যেতে পারে। যদিও এই টকশোর পরই দেখবেন আমরা জামাতের কথা বলি, জামাতের ট্যাগ লাগাবে, মানে রিয়েল বিশ্লেষণও করা বাংলাদেশে এখন কঠিন একটা জায়গা।
জি, তবুও বিশ্লেষণ করতে হবে, আমাকে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হানিফ রাজ্জাকী। আমি সামান্তাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি মাহফুজ আলমের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি কালকে এটি লিখেছেন। মাহফুজ আলম বলেছেন, জামায়াত এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম, আমরা জানি যে আপনারা একসঙ্গে কাজ করেছেন, যে তিনি এনসিপির নীতি নির্ধারণী হিসেবেও তাকে অনেকে জানেন। তিনি বলছেন যে আসলে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি সম্ভব হয়নি। চেষ্টা আর সম্ভবের মধ্যে আসলে কোনো ফারাক ছিল কি, যে কারণে আসলে আজকের এই অবস্থায় বলতে হচ্ছে যে আসলে সম্ভব হয়নি, আমরা পারিনি? আসলে এটা তো তার বক্তব্যের যে সারমর্ম, এটা ওনার কাছ থেকে শুনলে ভালো হবে। আমি বলতে পারি যে এটা, মানে আমি কি মনে করি এটা বলতে পারি। আমি মনে করি যে চেষ্টা তো আমরাও এখন করছি। যেমন ধরেন আমি আজকে বলি যে আমরা 6 জন, আমরা জাতীয় নাগরিক পার্টির 6 জন নারী নেত্রী, আমরা এই জোট হওয়ার আগেই আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলাম। ওনাকে আমরা জানিয়েছি যদি জামাতের সাথে জোট হয় তাহলে আমরা কেউ ইলেকশন করব না, এবং আমরা কথা রেখেছি এবং আমাদের কেউই ইলেকশন করছে না। এবং শুধুমাত্র যারা আপু ইলেকশন করছেন, কিন্তু উনি কিন্তু পার্টি থেকে পদত্যাগ করেছেন। সো আমরা যে কথা আমরা দিয়েছিলাম, শুধু একে অপরকে না, এই পার্টিকে এবং মানুষের কাছে আমরা সেই কথা রেখেছি। আপনারা আপনাদের কথা রেখেছেন, কিন্তু আপনারা তো উপেক্ষিত থেকে গেলেন। এখন আমি মনে করি যে এটা আসলে সময় বলে দেবে যে আমরা কে কি অবস্থান নিচ্ছি। দেখেন, আমাদের 6 জনের একটাই অবস্থান ছিল যে আমরা ইলেকশন করব না, কিন্তু আবার 6 জন আসলে এটা কিভাবে ডিল করবে, আর পরবর্তীতে আরও 30 জন এটার কিন্তু মানে প্রতিবাদ জানিয়েছে আহ্বায়কের কাছে। আপনারা সেটা লিক হয়েছে এবং এটা আপনারা দেখেছেন। সো এখন কিন্তু পজিশন, মানে কে কিভাবে এটাকে ডিল করবে, আসলে পার্টিটা আসলে কিন্তু পদত্যাগের মুখে সবাই আছে, কিন্তু আবার এটা দুইটা পক্ষ আসলে আমাদের পদত্যাগ চাচ্ছে। এক, যে আমাদের যারা বাংলাদেশের যারা লিবারেল এবং অতি লিবারেল যারা বামপন্থীরা আছে, তারা কিন্তু চায় আমরা পদত্যাগ করি। তারা মনে করে যে হ্যাঁ, এটা কেউ কেউ গুড ইন্টেনশনেও চায় যে আমরা আমাদেরকে তারা ওইখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখছিল, এখন আর দেখতে পাচ্ছে না। আমরা পদত্যাগ করলে পরেই একমাত্র আমরা যে আসলে যে মতাদর্শ ধারণ করি, সেই মতাদর্শ আসলে আছি কি নাই এটা প্রমাণিত হবে, এরকম একটা ধারণা আছে। আরেকটা হচ্ছে জামাতও চায়, জামাতের লোকজনও চায় আমরা পদত্যাগ করি, কারণ আমরা তো বলে যাচ্ছি, পার্টির ভিতরে থেকেও বলে যাচ্ছি। সো এইটা দেখবেন যে এই যে আওয়ামী লীগের যে একটা এক্সটেনশন হিসেবে আমরা কিছু বামপন্থীকে দেখি, সবাই না, কিছু বামপন্থীকে দেখি, তাদের যে আলাপচারিতা। জামায়াত চাইছে কেন আসলে যে আপনারা? খুব স্বাভাবিক না, একটা জোট হয়েছে, সেখানে আমরা এটাকে সমালোচনা করছি এবং দলের মধ্যে থেকেই আমরা এটাকে সমালোচনা করছি, এবং এটাকে গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে। আমি এগ্রি করি, যদি মধ্যমপন্থায় আপনি পৌঁছাতে চান, এই ধরনের ব্যাপারে পার্টি কিভাবে ডিসিশন নেয় এবং কাদেরকে গুরুত্ব দেয় কাদেরকে গুরুত্ব দেয় না, এটার মধ্যে দিয়ে কিন্তু আসলে মধ্যমপন্থা নির্ধারিত হবে, আছে কি নাই মধ্যমপন্থায় দলটি। আমি এগ্রি করি আপনার সাথে, এটা গণতান্ত্রিক চর্চা, কিন্তু আসলে যখন আপনি একটা রাজনৈতিক জোট করেছেন, এই রাজনৈতিক জোটটা আসলে কিভাবে আগাবে কি আগাবে না, সেটা তো ধরেন আমরা তো প্রত্যেক একটা ভয়েস ক্যারি করি। ইভেন ধরেন আমরা এই কথা আমরা যখন নাহিদ ইসলামের বাসায় গিয়ে আমরা বলেছি যে আমরা ইলেকশন করব না, আমরা একবারের জন্য 71 এবং উইমেন এই দুইটা ইস্যু আমরা উল্লেখই করিনি, কারণ আমাদের কনসার্ন এটা অনেক পরে, তার আগেই ইমিডিয়েটলি আমাদের অনেকগুলো কনসার্ন ছিল। সো ওই কনসার্নগুলো এতই ভাইটাল যে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় নাই। সো এখন এসে এই যে জামাত আসলে মনে করতেছে যে এইগুলো তো আসলে এমন ধরনের সিদ্ধান্ত হয়েছে
যে এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই মানে যুক্তিযুক্ত হয় নাই। সো আসলে আমরা পদত্যাগ করে ফেললে এটা এক ধরনের আরামের কারণ হবে, মানে এটা চাচ্ছে এই দুইটা পক্ষ। এটা জামায়াতের জন্য আরামের কারণ হবে? আমার কাছে মনে হয় যে এর অন্তত জামাতপন্থী যারা যারা আসলে এনসিপিকে জামাতের মধ্যে আসলে বিলীন হতে দেখতে চায়, তারা হয়তো এটা চাইছে। এরকম এরকম ধরেন আমার পোস্টেই অসংখ্য কমেন্ট আছে, অসংখ্য কমেন্ট আছে। আপনি তাদের আইডি চেক করেন না, একটা হচ্ছে যে আমার বলা, আর একটা হচ্ছে আপনি যখন প্রমাণ চেক করবেন বা আমি কেন কিসের ভিত্তিতে বলছি, ওগুলো চেক করলে এটা দেখা যাবে। কিন্তু আমি এখনো মনে করছি, আমি এই মুহূর্তে ধরেন এখনো মনে করছি যে মধ্যম পন্থায় পৌঁছাতে হলে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। যদি একটা জায়গা আমি ছেড়ে দিই তাহলে তো আমি সংগ্রামটা করতে পারলাম না, বা আমি সংগ্রামটা করলাম না, আমি দেখলাম না এটার পরে কি হয়। আমি ডেফিনেটলি মনে করি যে আমাদের যে সিদ্ধান্ত, আমি এখন পর্যন্ত মনে করি যে স্বতন্ত্র নির্বাচন, একক নির্বাচন বা ত্রিদলীয় জোটের নির্বাচনটাই ভালো সিদ্ধান্ত হতো, এখনও আমি এটা মনে করি। সো এই যে পুরো পরিস্থিতিতে আসলে পদত্যাগ করা বা এই যে মাহফুজ আলমের যে অবস্থান, উনি তো আসলে ফর্মালি পার্টিতে নাই, কিন্তু আসলে একটা হচ্ছে আশা ছেড়ে দেওয়া বা হচ্ছে এই প্লেসটা লিভ করা, এটা একটা অপশন, এটা অবশ্যই একটা গণতান্ত্রিক অপশন, আমার রাজনৈতিক স্বাধীনতা আছে এটা করার। কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করি না আমার সহযোদ্ধারা সবাই সেম পেজে আছে আমার সাথে, এটা আমি দাবি করছি না, কিন্তু আমি এখনো মনে করি যে পার্টির মধ্যে আমরা যদি এটা চলে যাই তাহলে আসলে পার্টিটা একটা এক্সট্রা রাইটিস্ট মানে একটা ফোর্স হিসেবে বা একটা রূপ পাবে। শুধুমাত্র হ্যাঁ, এটা আমরা এখনো আছি বলে এটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটি কিন্তু এরই মধ্যে অনেকেই মনে করছে বা বলা বলি করছে যে আসলে রাইটিস্টিক একটা উইং একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এটা বলেছিল, তবে আমি মনে করি না যে এনসিপি এতদিন ধরে যা বলেছে, আমি তো বলেছি যে 5:30 এটা ক্রস করেছে। তার আগ পর্যন্ত এনসিপি তার র্যাকেট মানে এই যে কথাগুলো সেই ট্র্যাকে কিন্তু এনসিপি চলছিল। আপনি আমাদের প্রিভিয়াস একটা দলকে আপনি দেখবেন, তার কর্মসূচি, তার বক্তব্য, তার প্রেসিডেন্ট কি বলে এবং হচ্ছে তার মাঠে কাদেরকে নিয়ে সে চলাচল করে। যদি আপনি এই সবগুলো বিষয় বিচার বিবেচনা করেন তাহলে আসলে দেখতে পাবেন যে এটা মানে ওই থিওরিটিক্যাল এবং হচ্ছে ভিজুয়াল জায়গায় এটা মোটামুটি একটা সেন্ট্রিস্ট পজিশনেই ছিল। এইটা তো আসলে এভার ডেভেলপিং, মানে সবসময় এটা আপনার ক্যারেক্টার ডেভেলপ হবে একটা পার্টি। এবং এখানে এই পার্টিগুলোর মধ্যে তো অনেক ধরনের মানুষ এসছে, ওই যে অ্যামালগেমেশন, ওই যে একটা আলোচনা তর্ক বিতর্ক, এটা একটা সমন্বয়, এই সমন্বয়টা আসলে হয় নাই। এই সমন্বয়টা এই 5:30 মধ্য দিয়ে এটা ক্রস করে গেছে। তার আগ পর্যন্ত এটার একটা ওয়ার্কিং প্রগ্রেস, কিছু সময় হয়তো আমরা একরকম করে দেখতেছি, কিছু সময় আরেক রকম করে দেখতেছি। আমরা তো ধরেন আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ব্যাপারে তো স্ট্যান্ড নিয়েছি, যখন কাফের মুরতাদ বলা হলো তখন তো আমরা স্ট্যান্ড নিয়েছি। এবং একই সাথে কিন্তু আমরা ধরেন মানে প্রবাসীরা যখন মুক্তি আদেশ পেল তখন কিন্তু আমরা দোয়া এবং মাহফিল করেছি, দোয়া চেয়েছি। সো আমাদের দুইটা ক্যারেক্টারই আছে, এবং এই দুইটা ক্যারেক্টারকে আসলে সমন্বয় করাটাই হচ্ছে রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়। আমরা বিজয় দিবসের সকালবেলা আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম, বিকালবেলা আমরা আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করলাম, তখন হাদির মানে মনে হয় 3 দিন পরে, হাদির ঘটনাটা 3 দিন পরে। সো দেখেন এই যে আমরা এখন পর্যন্ত কিন্তু হাদির মৃত্যুর যে খুনি কারা, তাদেরকে আমরা এখনো জোগাড় করতে মানে এটা বের করতে পারলো না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এটা কত বড় ব্যর্থতা, এবং এটা তো ইচ্ছাকৃত। এই সরকারের এমন কোনো ক্ষমতার অভাব নাই যেটা দিয়ে সে এটা অ্যাক্সেস করতে পারতো না। একদম ইচ্ছাকৃত যে এটাকে ফেলে রাখা এবং হাদির খুনিদেরকে বিচারের আওতায় না আনাটা, এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিকে আসলে একটা ভারত বিরোধিতা একটা দিকে নিয়ে যাওয়া। আরেকটু শুধুমাত্র ভারত বিরোধিতা, এটা বলে দিতে হবে, অবশ্যই ভারত তো এটা আধিপত্য। এনসিপি কি আসলে বর্তমানে কি আত্মপরিচয়ের সংকটে ভুগছে কি? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা একটা ফেজ যাচ্ছে এবং এটা কিছুদিন যাবে। কারণ আসলে আমরা কখনোই মনে করি নাই যে এনসিপি আসলে জামাতের সাথে বা বিএনপির সাথে জোট করবে। আমি যখন বলেছি তখন আমি আসলে এটা একদম প্রত্যয় নিয়েই বলেছি যে 300 আসনেই আমরা একক প্রার্থী দেবো, এটা আমি প্রত্যয় নিয়ে বলেছি। কেন প্রত্যয় নিয়ে বলেছি? কারণ আমার প্রেসিডেন্ট প্রত্যয় নিয়ে বলেছে, আমাদের যে কনভেনার উনি প্রত্যয় নিয়ে বলেছেন, একাধিক উপরের লেভেলের নেতারা ওনার প্রত্যয় নিয়ে বলেছেন। যখন আমি দেখেছি যে তাদের মুখ থেকে এই কথাটা আসছে
তখন কিন্তু আসলে এটা একটা সত্যতার দিকেই যাবে, এটা কিন্তু ধারণা হয়। কিন্তু তা না করে যখন আমরা 125 জনের তালিকা ঘোষণা করলাম এবং পরবর্তীতে আরও তালিকা ঘোষণা করব, এবং আমরা সারা দেশ থেকে 1486 জনের মনোনয়নপত্র তারা কিনেছে। আপনি 1486 জনকে আপনি কিছুই কনসিডার করলেন না, তারপরে 125 জন যাদেরকে প্রাথমিক অবস্থায় দিয়েছেন তাদেরকে বসিয়ে দিলেন। এটা এটা একদম জাতির সাথে একটা প্রতারণা হয়েছে। জি, আমি শেষ করব। শেষ প্রশ্ন, আপনি বলছিলেন যে আপনার যারা সহকর্মী বা সহযোদ্ধা ছিলেন তাদের পদত্যাগের বিষয়টি আপনাকে ভাবায় বা ভাবছে। আপনি কি ওরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা বা পদত্যাগ করবেন কিনা, এরকম কোনো ভাবনা? আমি মনে করি যে কোনো কিছু, আমি আসলে এককভাবে কোনো কিছু করতে চাই না, এবং আমার কাছে মনে হয় যে সামষ্টিকতা থাকা উচিত। আর আমার কাছে মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়িত্বশীল মন্তব্য এবং দায়িত্বশীল থাকা পরবর্তীতে, এবং যে কথাগুলো আমি বলছি সেটা যাতে একটা পরিক্রমা থাকে, এটা খুব জরুরি। না হলে এটা ফান গেম না। রাজনীতিতে এখানে অনেকে অনেক বিলাস, অনেক অনেক কিছু মনে করে, কিন্তু এটা আসলে ফান গেম না। এখানে অনেক মানুষের অনেক দায়িত্ব নিতে হয়। সো আমার কাছে মনে হয় যে সামষ্টিক অর্থে আমি জানতে চাই আমার সহযোদ্ধারা কি ভাবছেন, এবং আমার কাছে মনে হয় যে এটার পদত্যাগের সিদ্ধান্ত, আমি এখন পর্যন্ত পার্টির কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করিনি। সো এখন পর্যন্ত আসলে আমি এটা ভাবছি যে দলের মধ্যে থেকে এই ফাইটটা, এই সংগ্রামটা, এই আন্তঃপার্টি যে সংগ্রামটা, এটা কন্টিনিউ করার যায় কিনা এটা ভাবছি। জি, আমরা আপনার বক্তব্য স্পষ্ট। আমি রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করতে চাই। আসলে রাজ্জাকি ভাই, আপনি কিভাবে দেখছেন যে এনসিপি আসলে কি আত্মপরিচয় সংকটের আমরা কথা বলছি, সেই জায়গা থেকে কি আসলে সে বেরিয়ে আসতে পারবে? সেটা আমার কাছে একটু বলা মুশকিল, কারণ এনসিপির প্রতিনিধি যখন এখানে আসছে সে তো অলরেডি এডমিট করলো যে কিছু। তবে হ্যাঁ, ন্যাচারালি বলা যায়, কারণ তারা তো একেবারে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা শিশু বা সন্তান এরকম, এবং তারা যেটা নিয়ে শুরু করেছিল যে রেসপন্সটা পাবে, তো তার পাশে যখন পরিপক্ক দলগুলো তাদেরকে নন কোঅপারেট করেছে, তো ন্যাচারালি তাদের একটু দমিয়ে যাওয়া, ঝিমিয়ে পড়া খুবই স্বাভাবিক। আর ওই যে তুচ্ছ তাচ্ছিল্য করা বয়স, এদের বয়স সবার 25 পার হয়ে গেছে, অথচ পার্লামেন্টে মেম্বার হওয়ার বয়স 25। যিনি পার্লামেন্টের মেম্বার হন তিনি মন্ত্রীও হতে পারেন, মন্ত্রীর বয়স 25। এখন আর একটা পার্টির ৭০ বছরের লোক যখন, অবশ্যই তাকে পোলাপানি মনে করবে। বাট আপনি রাজনীতিতে যখন আসবেন তখন তো তাকে পোলাপান মনে করা ঠিক না, 1 নম্বর। 2 নম্বর হলো, এই বিরোধ অনেক কমে যেত যদি দলটাকে আপনি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন। যে দলটার কোনো অস্তিত্ব নাই তাকে ফ্রম ডে ওয়ান হ্যারাস করতে করতে কেন আসলাম আমরা? তার মানে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ওই রকম দলে বিশ্বাসী যে দলে কাগজপত্র ভিত্তিক যে দলগুলো আছে, 50টা দল আছে। হ্যাঁ, পার্টির প্রধানের নাম জানবেন তো সেক্রেটারির নাম জানবেন না, সেক্রেটারির নাম জানলে প্রেসিডেন্টের নাম জানবেন না। তারাও জুলাই সনদে স্বাক্ষর করতে গেছে। 30টা পার্টি যদি একত্র করেন, এক একটা বাস ভরতে পারবে না, 30টা বাস ভরতে পারবে না। তারাও তো মনে করেন এইরকম এই ক্রাইসিস টাইমে অনেক মূল্য পাইছে রাজনৈতিক নেতা হিসাবে। এমন নেতা তারা যে শুধু একটু এমপি হওয়ার জন্য দলরে কিক মেরে সব বিসর্জন দিয়া আরেকটা দলে যোগ দিয়া নমিনেশন নিচ্ছে। তাহলে বুঝেন তাদের আইডিওলজি। সুতরাং ওই আইডিওলজির মেন্টালিটি যে মানুষগুলো এই সদ্য ভূমিষ্ঠ শিশুটাকে অ্যালাউ করবে কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা খুব সহজে নির্বাচনের দিকে যাচ্ছি। এখন কিন্তু বাংলাদেশে আর একটা নতুন ধারা তৈরি হইতেছে, আমি যেটা দেখলাম। আপনি যদি ফর লিবারেশন অর অ্যাগেনস্ট লিবারেশন বিরোধী হলো জামাত, আমি বলছি না, প্রচলিত। আর লিবারেশনের পক্ষে কারা আমরা দেখতেছি। এই লিবারেশনের পক্ষ বিপক্ষ কিন্তু ড্যামেজ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। কারণ আপনি রাজাকারের দলে যেহেতু মুক্তিযোদ্ধা যোগ দিতেছে অলরেডি, যেহেতু হিন্দুর জন্য আসন দিচ্ছে, সুতরাং সেখানে তাদের কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এর বাইরে আর একটা প্ল্যাটফর্ম হয়ে গেল ইনক্লাব মঞ্চ, যেটাকে আমরা বলি। ইনফ্যাক্ট এটার নাম এখন হাদি প্ল্যাটফর্ম হয়ে গেছে। এবং হাদি প্ল্যাটফর্ম আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কিংবা নমিনেশনের পরে বাছাই পর্ব পর্যন্ত আসবে। আমরা মাঠে ঘাটে যাই, সেখানে আমরা দেখি দলের লোকগুলো বা দলের লোক যারা আছে তারা
জুলাই চেতনায় বিশ্বাসী না কোন দলগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে, প্রমাণ করার কোনো দরকার নেই, বলারও দরকার নাই। কিন্তু ওই প্ল্যাটফর্মটা কেন যেন মনে হয় যে একটু শক্ত হচ্ছে আস্তে। সুতরাং এই হাদি প্ল্যাটফর্ম তার সাথে কিন্তু এনসিপির কোথাও না কোথাও একটা রিলেট মানে তারা আন্দোলনগতভাবে একটা মিল খুঁজে পাওয়া যায়। সুতরাং আমার কাছে মনে হয় এই লিবারেশনের বিপক্ষ এটা 53 বছর চালাইতে মানুষ এখন এটাকে বীতশ্রদ্ধ এবং একটা খেলনা মনে করে, খেলনার মতো আলোচনা মনে করে। কারণ এইগুলো আপনি আনতেই পারবেন না। 71কে অস্বীকার করার কিছু নাই, পাশাপাশি 24কে অস্বীকার করার কিছু নাই। এটা তো আমাদের দেশে ঘটছে। জি। সুতরাং যদি আপনি জুলাইকে অস্বীকার করতে চান, আপনি অ্যাটলিস্ট একটা ভালো রাজনীতিবিদ ক্লেম করতে পারেন না। সুতরাং এখানে 71 এবং 24 এটা 71-এর এক্সটেনশন বারবার ধরতে হবে। আপনি এখন না ধরেন, সময়ের ব্যবধানে ধরতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় তৃতীয় ধারা আরেকটা রাজনীতি শুরু হয়ে যাচ্ছে। এই হাদি প্ল্যাটফর্ম, তার সাথে যদি আমি এনসিপি জামাতে যোগ দেখ, তাদের সাথে এটা রিলেটেড আমার কাছে মনে হয়। সুতরাং